সোমবার দিন কিন্তু আমাদের বাজার দারুণভাবে রিয়্যাক্ট করার একটা রসদ পেয়ে গেছে। কারণ রাশিয়া এবং ইউএস এর মধ্যে কথা হয়েছে, তার আপডেট দেব। তার সাথে সাথে আমাদের প্রাইম মিনিস্টার কিন্তু 15 তারিখের ভাষণে অনেক কিছু বলেছেন, যার জন্য কিছু সেক্টর বা কিছু কোম্পানির দিকেও নজর আমাদের রাখতে হতে পারে, তা নিয়ে আলোচনা করব। তার সাথে সাথে মার্কেটের চার্টেও কিন্তু একটা দারুণ প্যাটার্ন একটু তৈরি হয়েছে, সেটা নিয়ে আলোচনা করব। এই তিনটে মেন বিষয়ে আলোচনা হবে। জমজমাট ভিডিও হতে চলেছে। প্লিজ প্লিজ ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করে দেখবেন না, এটা রিকোয়েস্ট রইল। ভিডিওটাকে লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো আপডেট ভিডিও দিলে ইউটিউব সেটা আপনার কাছে পৌঁছে দেয়। শুরু করি। প্রথমে প্রথমে আগে মানে চার্টটা আমি পরে আসব। এই চার্টটা দেখুন খুলে রেখেছি, এখানে কিন্তু আজকে এবার লেভেলের কিছু পরিবর্তন করব। একটু ওয়েট করবেন, ভিডিওর শেষের দিকে বা মাঝের দিকে সেটা বলবো, খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। চলুন আগে রাশিয়া আর ইউএস এর টক নিয়ে আমি কথা বলি। আপনারা হয়তো সবাই টিভি স্ক্রিনে দেখেছেন, গতকাল রাত্রে আমি হয়তো ভিডিও দিতাম, তারপর মনে করলাম যে আরেকটু দেখে নিই, কেন গতকাল অনেক রাতের দিকে মানে পুতিন আর ট্রাম্পের ওই জয়েন্ট কনফারেন্সিংটা ব্যাপারগুলো এসেছিল, তাই জন্য আজকে সকালে আমি ভিডিওটা বানাচ্ছি। যদি বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, দুজনের বডি ল্যাঙ্গুয়েজ দেখেও তো অনেক কিছু বোঝা যায়। বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু যথেষ্ট সদর্থক ছিল। এখনই কমেন্ট করে বসবেন না যে দাদা ইউক্রেন যুদ্ধ নিয়ে কিন্তু কিছু হয়নি। না না, আমি বলছি প্লিজ আমার কথাটা একটু শুনে নিন। প্রথম কথা, দুজনের বডি ল্যাঙ্গুয়েজ ঠিকঠাক ছিল। যখন কনফারেন্সিং জয়েন্ট প্রেস কনফারেন্সে এসে সে যখন বক্তব্য রেখেছে, পুতিন এবং ট্রাম্প দুজনেরই সদর্থক ব্যাপারে বডি ল্যাঙ্গুয়েজ ছিল। দুজনে যা কথাবার্তা বলেছে, এবার তা থেকে কি উঠে আসছে আগে বলি। ইউক্রেন নিয়ে মিনিমালিস্টিক কথা ছিল। আসলে কি হয়েছে, ব্যাক দ্য ডোর আমি বলি, আপনার পুতিনের সাথে কিন্তু একটা বড় বাণিজ্য গোষ্ঠীও গেছিল, এবং ইউএসএ ট্রাম্পের সাথেও একটা বাণিজ্য গোষ্ঠী গেছিল। মেন যেটা হয়েছে সেটা হচ্ছে যে রাশিয়ার সাথে ইউএস এর একটা বাণিজ্যিক যে ব্যাপার, বাণিজ্যিক কথাবার্তাই বেশি হয়েছে। তার মধ্যে ইউক্রেনও উঠে এসেছে, ঠিক আছে, কিন্তু দুজনেই বুঝতেই পারছেন ইউক্রেনকে নিয়ে অত ভাবছে না। ট্রাম্প তো স্পেশালি আরও জানেন, ট্রাম্প ইউক্রেনকে ভালো করে দিতে চায়। আহ, এটা ভাবাটা খুব একটা ভালো নয়। মানে ট্রাম্প আগে নিজেকে দেখবে, তো নিজের বিজনেসটা দেখবেন। জানেন রাশিয়ায় কিন্তু প্রচুর, বলে যে রাশিয়ান অলিগার্ড, মানে রাশিয়ান বিজনেসম্যানদের হাতে কিন্তু প্রচুর বিলিয়ন বিলিয়ন্স ডলারে টাকা আছে, ডলার টার্মসেও টাকা আছে, হ্যাঁ। তো তাদের ইনভেস্টমেন্টটা বিগত সরকার বন্ধ করে দিয়েছিল। তো এখন ট্রাম্পের ব্যাপার হচ্ছে, ভাই আমার ওই যে কে কি অচ্ছুত বলে কিছু নেই, আমি টাকা নেব, আমি বিজনেস করতে চাই। তাই জন্য বেশিরভাগ কিন্তু কথাবার্তা হয়েছে বিজনেস রিলেটেড। তাই জন্য পুতিনের কথাবার্তায় বলে শুনবেন, উনিও যখন জয়েন্ট কনফারেন্স হয়েছে সেখানে বলেছেন হ্যাঁ মানে আমরা খুব ভালো সদর্থক কথা হয়েছে, বিজনেস রিলেটেড, বিজনেস মাইন্ডের। এবং ট্রাম্পও বলেছে যে হ্যাঁ ভালো বিজনেসের টিমও এসেছিল রাশিয়ানদের সাথে, তাদের সাথেও আমাদের সদর্থক কথা হয়েছে, এরকম পিওরলি বিজনেস টার্মসে কথা হয়েছে, বৈদেশিক ব্যাপার হয়েছে। এর মধ্যে একটা জিনিস ভেবে দেখেছেন, একটা জিনিস ভেবে দেখেছেন যে ইউএস নিজে বিজনেস করতে খুব আগ্রহী রাশিয়ার সাথে, তার জন্য হাত মেলাচ্ছে। মানে প্রাইম ওদের ভ্লাদিমির পুতিনকে দেখে তাদের সাথে সুন্দর হাসি খুশি করছে, হাত মেলাচ্ছে, জড়িয়ে ধরছে, খুব সুন্দর ব্যাপার করছে নিজের বিজনেস করার জন্য, এবং বিজনেস সক্ষতা করছে, এটা ওপেনলি বলছে, ওপেনলি। আর ইন্ডিয়া যদি রাশিয়ার সাথে বিজনেস করে, তাহলে তার চোখ টাটাচ্ছে যে কেন রাশিয়ার অয়েল কিনছে। অয়েল কেনা মানে তো বিজনেস করা। মানে আমি বিজনেস করলে ঠিক আছে, কিন্তু ইন্ডিয়া বিজনেস করলে দোষ। হ্যাঁ, এরকম মানুষ থাকে, ইভেন আমাদের এখানেও আছে। অনেকে আমারও কথা বলেন যে আমি কোর্স করাই, ফিজ নি তার বদলে, কেন নি? এটা অনেকের প্রশ্ন থাকে। কিন্তু নিজেরা যারা প্রশ্নটা করেন তারা কিন্তু নিজেরা চাকরি করে সেখান থেকে হাত পেতে স্যালারি নেন, তখন লজ্জা লাগে না। কেন লজ্জা লাগবে? লজ্জা লাগারও তো কথা নয়। আমি পরিশ্রম দিচ্ছি, ফ্যামিলি থেকে সময় বের করে আমার কাজে দিচ্ছি, তার বদলে টাকা নিচ্ছি অ্যাজ আ স্যালারি, এটা আমার যোগ্য হক। তেমনই আমিও আপনাদের পড়াই, আলাদা করে পড়াই, সময় দিই, পড়াশোনা করাই, কোচিং করাই বলতে পারেন, মেন্টরশিপ দিই,
তার বদলে আমি আমার ফিজ নেব। আপনি যেদিন, যারা এই কথা বলেন আমি তাদেরকে প্রশ্ন করি, আপনি যেদিন চাকরি করবেন কিন্তু স্যালারি নেবেন না, ফ্রি অফ কস্টে নিজের সার্ভিস বেচবেন, সেদিন আমিও ফ্রি অফ কস্টে করব। সেটা তো করছেন না, তাই তো? তো এরকম, তো এই ব্যাপারটাও কেমন ভেবে দেখুন। এটা কেন হয় আমি বলছি, এটা হয় হিংসা থেকে। পিওর কথা বলছি। হ্যাঁ, ইউএস এখন ইন্ডিয়াকে হিংসা করছে, শুধু ইউএস নয়, ইউরোপিয়ান বহুত কান্ট্রিও করছে, সারা বিশ্বও করছে। এই পাকিস্তান ইন্ডিয়ার কনফ্লিক্টে ইন্ডিয়ার শক্তিটা আরও কিন্তু দেখা দিয়েছে। 100% যে ওই সুদর্শন চক্র বলুন বা আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম বলুন, সেটা দেখিয়ে দিয়েছে যে বিশ্বের যে অন্যান্য তাবর তাবর দেশের মানে কি বলবো, অস্ত্রের যে শক্তি, তার তুলনায় ভারত যে কোনো অংশে কম নয়, এবং বেশিরভাগ ক্ষেত্রে হয়তো বেটার দেন দ্য বেস্ট, এরকম যে আছে, সেটা কিন্তু অনেকের মনে হিংসা এনে দিয়েছে। এবং এই হিংসার থেকেই কিন্তু এই ব্যাপারগুলো আসছে, আর কিচ্ছু নয়। কেন এই রিজিয়নে, এই সাউথ এশিয়ান রিজিয়নে আগে শুধুমাত্র একটাই সুপার পাওয়ার ছিল, চায়না। যদি আরেকটা সুপার পাওয়ার উঠে আসে, সেক্ষেত্রে তো অন্য পাশ্চাত্য দেশগুলোর খারাপ লাগবে না? এটা তো স্বাভাবিক। একটা বড় আছে, ঠিক আছে, কিন্তু যেখান থেকে দুটো বড় শক্তি যদি উঠে আসে, চায়নাও তো আছে ঠিক আছে, তার সাথে ইন্ডিয়াও এখন সুপার পাওয়ার হয়ে যাবে, আমাদের গোলামি মানবে না, হ্যাঁ, ভোকাল ফর লোকাল করবে, তাদের লোকাল জিনিসগুলো বাড়বে, এটা তো ঠিক নয়। তাতেই হিংসাটা আসে, এবং হিংসার থেকেই করে। নাহলে ভেবে দেখতে পারছেন, যে দেশ নিজে রাশিয়ার সাথে বাণিজ্যিক সম্পর্ক তৈরি করতে চাচ্ছে, তার জন্য আলাস্কায় মিটিং করছে, হাত মেলাচ্ছে, আর অন্য দেশ যদি বাণিজ্যিক সম্পর্ক রাখে রাশিয়ায়, সেটা খারাপ হয়ে যাবে। কি অবস্থা! আচ্ছা, যাই হোক, এবার আসি সিজ ফায়ারের দিকে। সিজ ফায়ার নিয়ে তেমন কিছু কথা হয়নি, কিন্তু একটা সদর্থক ব্যাপার হয়েছে, সেটা একটু বোঝা যাচ্ছে। অ্যাটলিস্ট ট্রাম্প বলেছে আমি ন্যাটোকে ফোন করব, এই করব। বেশি সামরিক ব্যাপার তো খোলাখুলি বলা যায় না, কিন্তু সেটা একটা হিন্টস পাওয়া গেছে। মানে যে প্রথম যে দফার বৈঠক, সেটা থেকে কিন্তু খালি হাতে কেউ ফিরে আসেনি, এইটুকুনি বলা যায়। তার মানে কিন্তু বাজার যে একদম ভেঙে পড়বে ডিউ টু পুতিন এবং ট্রাম্পের কথাবার্তা ঠিক হলো না, এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। বরং বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা দেখে বরং ভালোই লাগছে। এবং প্রেস কনফারেন্সের শেষে তো পুতিন বললই যে নেক্সট মস্কোতে আসুন, আমরা আবার কথা বলি। তো ব্যাপারগুলো এরকম ভাবে চলছে। সুতরাং একটা দিকে ভালো আছে, পজিটিভ, একদম নেগেটিভ নয়। এবার ভেতরে কি হয়েছে সেটা তো পরের ব্যাপার, কিন্তু মোটামুটি বোঝা গেছে পজিটিভ বাজারের জন্য আছে। এইবার আসি যেটা সব থেকে আমাদের ইম্পর্টেন্ট, তারপর আমি চার্টে আসবো, যেটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। সেটা আমি যদি এখানে আসি, আমি যদি কি বলে পিএম মোদির বক্তব্যে আসি, একবারের জন্য প্লিজ, আপনারা হয়তো বিভিন্ন রাজনীতি করেন, বিভিন্ন রাজনৈতিক দলের আছে, একবারের জন্য রাজনীতি ভুলে যান। এটা আমি কথা বলছি না, এটা পিএমও বলেছে। রাজনীতিক একটা জিনিস ভুলে গিয়ে আমাদের একটা কথা বলতে হবে, সেইটা বলি। যেটা রাজনীতি, সেটা রাজনীতির নিরিখে দেখবেন, ওটার সম্বন্ধে আমার চ্যানেলও নয়, ওটা আপনাদের ব্যাপার। রাজনীতির বাইরে যেটা সবাই আমরা চাই, সেটা কিন্তু উনি একটা দুটো কথা বলেছেন, এবং বলার আগে উনি নিজেই বলেছেন এই ব্যাপারটায় রাজনীতি ছেড়ে দিন। কি ব্যাপারে সে সবাই আমরা ভাববো, ভোকাল ফর লোকাল। যে লোকাল আমাদের যে ব্যাপারগুলো আছে, সেগুলোকে আমরা বাড়াবার চেষ্টা করি, সেগুলোকে আমরা করি। এবং এবং দেখুন, আপনারা হয়তো বলবেন না সরকার কি করছে, সরকার তো লোকালদের মদত করছে না। ঠিক আছে, আমরা আমাদের হয়ে যতটুকুনি করা যায় সেটাও করি। এই জন্য কিন্তু বলেছেন উনি, ইভেন সোশ্যাল মিডিয়াতেও বলেছেন যে কেন আমরা, অ্যাপের তো নাম নিতে পারেন না, কেন আমরা বিদেশি অ্যাপগুলো ইউজ করব বা বিদেশির ব্যাপারগুলো, প্রোডাক্টগুলো ইউজ করব। সোশ্যাল মিডিয়াতেও আমাদের এন্টারপ্রিনারদের এমন বলেছেন যে আমরা নিজের কিছু ডেভেলপ করি। আমরা এখনো ফেসবুক, ইউটিউব এসবই তো ইউজ করছি, যেহেতু এগুলো মাস ব্যাপারটা আছে। চায়না তা করে না, চায়নার নিজস্ব প্রোডাক্ট আছে। তো উনি বলেছেন যে আমাদের নিজের দেশের এন্টারপ্রিনার যারা আছে, তারা এরকম প্ল্যাটফর্ম তৈরি করুক যেখানে আমরা এই করতে পারি। এবং আপনাকে আমি কথা দিচ্ছি, যদি এরকম কোনো প্ল্যাটফর্ম আসে, এই ভিডিও প্ল্যাটফর্ম যেখানে করা যায়, তাহলে আমি মানে ওয়ান অফ দ্য ফার্স্ট হব যে ইউটিউবের আমার প্রেজেন্স কমিয়ে দিয়ে আমি ওই জায়গায় বেশি যাব।
ঠিক আছে, কারণ এখন ইউটিউবে করতে হচ্ছে, ইউটিউবও আমি জানি আমেরিকার জিনিস, আমারও মন সায় দেয় না, কিন্তু আর কোনো উপায় নেই। সেই উপায়টার কথা যাতে আমাদের ভারতীয় এন্টারপ্রিনাররা তৈরি করে, কারণ ভারতের আইটির অনেক ইনফ্রাস্ট্রাকচার আছে, একটা অ্যাপ বানাতে আমার মনে হয় না যে আইটিদের ব্রেন নেই, এইটা হতে পারে না আমার মনে হয়। ঠিক আছে, ওইটা আছে, এবার সেটা করার জাস্ট অপেক্ষা, এইটা বলেছেন। এবার ওই ব্যাপারটা ছেড়ে দিন, ওই নিয়ে বেশি কথা না বলেও যদি আরেকটা বলেন, যেটা দেশীয় প্রোডাক্টের ব্যাপার, যেটার উপর শেয়ার মার্কেট আমাদের দাঁড়িয়ে আছে, উনি কিন্তু দেশীয় প্রোডাক্ট বা যে কোম্পানিগুলো দেশীয় প্রোডাক্ট তৈরি করছে, দেশীয় জিনিস তৈরি করছে, আত্মনির্ভর ভারত এই জিনিসটার উপর ফোকাস করতে বলেছেন, দেশবাসীকে বলেছেন, সব পলিটিক্যাল পার্টিদের বলেছেন, নিজেকেও বলেছেন, ইভেন মানে নিজের পার্টিকেও বলেছেন। তো আমার মনে হয় এটা একটা খুব ভালো পদক্ষেপ, এবং ভারতের বাজার যারা যেসব সেক্টরগুলো একটু দেশীয় জিনিসের উপর ফোকাস করে বা যেসব কোম্পানিগুলো দেশীয়র উপর ফোকাস করে, তাদের একটা পজিটিভ দিক হতে পারে। তার মধ্যে প্রথম একটা দুটো কোম্পানির আমি নামও বলবো, সেক্টরের নামও বলবো, সেটা হচ্ছে উনি কিন্তু ইলেকট্রনিক্স চিপ নিয়ে কথা বলেছেন, এবং বলেছেন এই বছরের শেষের দিকেও বা আর্লি নেক্সট ইয়ারেও কিন্তু আমরা প্রথম আমাদের দেশে তৈরি চিপ পেতে চলেছি, ইলেকট্রনিক্স চিপ, যেটা কিন্তু খুব ভালো একটা দিক। সেমিকন্ডাক্টর বলুন, ইলেকট্রনিক্স জিনিস বলুন, তো তার মধ্যে কিন্তু ব্যাপারটা আছে। এবং তার মধ্যে লিস্টেড কোম্পানিগুলোর মধ্যে জানেন কেইনস টেকনোলজি আছে, যারা এই চিপ ম্যানুফ্যাকচারিং এর লাইসেন্স পেয়েছে। মুরুগাপ্পা গ্রুপের সিজি পাওয়ার আছে যারা পেয়েছে, টাটা গ্রুপও পেয়েছে, কিন্তু টাটা ইলেকট্রনিক্স লিস্টেড কোম্পানি নয়, তাই জন্য সেটা নয়, তার মধ্যে নেই। সুতরাং এই ব্যাপারগুলো আছে, যেটা কিন্তু একটা ভালো দিক বা ভালো ব্যাপার তৈরি করে দেয়। হ্যাঁ, এবার এই স্টকগুলো কি তাহলে কি বুম বুম করে বেড়ে যাবে তা নয়, অলরেডি হাই পিইতে চলছে, বাজার অলরেডি ডিসকাউন্ট অনেক অংশে করে রেখেছে, কিন্তু এইগুলোর দিকে নজর দিতে হবে, স্পেশালি যেসব সেক্টর বা যেসব কোম্পানিগুলো একটু দেশীয় ব্যাপারের উপর বেশি যুক্ত, বেশি এক্সপোর্ট করে না, দেশের মধ্যেই বিজনেসটা আছে, তাদের উপর একটু নজর রাখা যেতে পারে। তার মধ্যে পাওয়ার সেক্টর থেকে শুরু করে আরো অন্যান্য সেক্টর অবশ্যই আছে, যেগুলোকে আপনারা একটু নজর দিতে পারেন। ঠিক আছে, ম্যানুফ্যাকচারিং শিল্প আছে আমাদের, সেখান থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচার জাতীয় সেক্টর আছে, এই উপরগুলোর উপর নজর রাখা যায়, যেগুলো দেশের উপর ফোকাসড এবং করে। এবং আমার মনে হয় এই দিনটা আসতে চলেছে যেখানে আমাদের নিজেদের পায়ে কিন্তু আরো বেশি শক্ত করে দাঁড়াতে হবে, কারণ বিদেশ থেকে ওই হিংসার ব্যাপারটা বাড়বে। যত আপনি উন্নতি করবেন, নিজের অফিসেও দেখুন না, যত আপনি ভালো কাজ করবেন, যত আপনি উন্নতি করবেন, আপনার চারিদিকে হিংসুক কলিগদের সংখ্যা বেড়ে যাবে, বেশিরভাগ লোক আপনাকে হিংসা করবে। ঠিক আছে, এইটা স্বাভাবিক ব্যাপার, এবং হিংসা করলেই ভালো তার মানে বুঝবেন যে আপনি উন্নতি করছেন। কারা হিংসা করে না? তারা তাদেরকেই হিংসা করে না যাদের মধ্যে নিজেদের কিছু নেই। মানে আপনি কি কেউ কোনো ওয়ার্ল্ডের কোনো দেশ পাকিস্তানকে হিংসা করে, বাংলাদেশকে হিংসা করে, শ্রীলঙ্কাকে হিংসা করে? করে না, কারণ তাদের মানে তাদের ধর্তব্যের মধ্যেই রাখে না। তেমন অফিসে যদি আপনি একদম কোনায় পড়ে থাকেন, কোনো কাজই করছেন না, ভালো আপনি পারফরমেন্সই নয়, তাহলে আপনাকে কেউ হিংসাও করবে না, সবাই আপনার বরং বন্ধুত্ব রাখবে। আপনি ভাববেন বাবা বাবা কত সবাই আমার বন্ধু, আসলে কিন্তু তা নয়, ব্যাপারটা ওরকমই। আর যদি আপনি ভালো কাজ করেন, নিজের উন্নতি জায়গায় আস্তে আস্তে এগিয়ে যান, আপনার বন্ধুর সংখ্যা কমবে, মানে তথাকথিত যারা ভালো বন্ধু নয়, যারা ফেক বন্ধু যাকে বলি, তাদের সংখ্যা কমবে, হিংসুকের সংখ্যা বাড়বে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। ঠিক আছে, তো সেইটার সম্বন্ধে আপনাদের কি মতামত একটু নিচে জানাবেন এই নিয়ে। তো সেটাই হচ্ছে, ভারতের সাথেও সেটা চলছে, এবং ট্রাম্প সরকার তো সেটা আহ, মানে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, এটা করছে। যদিও একটা ভালো, ভারতের জন্য ভালো আমার মনে হয় রাশিয়ার সাথে যেহেতু একটা পজিটিভ কথা হচ্ছে, সেহেতু ওই দিক থেকে ব্যাকডোর থেকেও নিশ্চয়ই চাপ আসবে যে ইন্ডিয়ার উপরেও এই ব্যাপারটা কমিয়ে দাও, মানে ট্যারিফগুলো একটু কমাও, এইসব কথাগুলো আসবে। কারণ কেন বলছি, এই যে পুতিন এসেছেন, ওনার সাথে হাত মিলিয়ে ভালোভাবে কথা বলেছেন ট্রাম্পের সাথে, এটার ওয়ান অফ দ্য ক্রেডিট কিন্তু আমাদের ভারতের উপরেও যায়, কেন ভারতের প্রধানমন্ত্রীও পুতিনের সাথে জানেন জাস্ট এক সপ্তাহ দু সপ্তাহ আগে কথা হয়েছে এই নিয়ে, এবং অনেক মহল বলছে যে পুতিনকে রাজি করানোর পিছনে ভারতেরও হাত আছে, যে একবার কথা বলো, এই করো। সুতরাং সেই দিক দিয়েও একটা ভালো আছে। সুতরাং যদি কথা ফলপ্রসূ হয়, যেটা
অ্যাটলিস্ট দুটো নেতার বডি ল্যাঙ্গুয়েজে দেখা যাচ্ছে ট্রাম্প এবং পুতিনের, তাহলে তো ব্যাকডোর দিয়ে ওই প্রেশারটাও আসবে ইউএস এর উপর যে তাহলে তোমরা বিজনেস করছো, আমাদের বিজনেস করার মধ্যে পার্থক্য কি, আমাদের ট্যারিফটাও যাতে কমানো হয়, রাশিয়াও নিশ্চয়ই কোনো কথা বলবে নিশ্চয়ই, এই ব্যাপারগুলো থাকবে। সুতরাং আশা করা যায় একটা পজিটিভ দিক আছে। মানে সোমবারের জন্য আমি তেমন নেগেটিভ নিউজ অনুযায়ী কিছু পাচ্ছি না। এবার মার্কেট হয়তো এফআইআইরা স্টিল সেল করছে, বাজার পড়বে সেটা আলাদা ব্যাপার। কেন এফআইআইদের সেলিং এর পিছনে শুধু ইকোনমির ব্যাপার নয়, আরেকটা ব্যাপারও আছে, উইক রুপিস হচ্ছে। উইক রুপিটা আমি কয়েকদিন আগের ভিডিওতে আপনাদের বলেছি, মনে করে দেখুন, মনে করে দেখুন যে ডিভ্যালুয়েট মাঝে মাঝে আরবিআই করতেও পারে, যে টাকাকে ফ্রিলি পড়তে দিচ্ছে, একটু পড়ো। কেন? কারণ টাকাকে পড়তে দিচ্ছে যেহেতু যেহেতু একটু মনে হতে পারে যে হ্যাঁ এই যে ট্যারিফের ব্যাপারটা একটু এফেক্টটা কম হয় যদি টাকাটা ডিভ্যালুয়েট হয়, একটু নিচের দিকে পড়ে, তারও একটা ব্যাপারটা থাকতে পারে। তো সেই ব্যাপারটার জন্যও সেটা ফরেন ইনভেস্টর যারা তাদের পক্ষে খারাপ, তার জন্যও তারা হয়তো বারবার এফআইআইদের সেলিং ফিগারটা দেখতে পারেন, তার জন্যও হচ্ছে, কিন্তু সেটা আলাদা ব্যাপার, সেটা অন্য টেকনিক্যাল ব্যাপার। তাছাড়া যদি নিউজ ফ্লো অনুযায়ী দেখেন তাহলে কিন্তু পজিটিভ খবরই আছে। এইবার আসি মার্কেটে, যার জন্য আপনারা সবাই ওয়েট করছিলেন। ভিডিওটাকে ভালো লাগলে, অ্যানালিসিসটাকে ভালো লাগলে একটু লাইক করবেন, আর আপনার কমেন্টের আশায় রইলাম, একটা কমেন্ট অবশ্যই করবেন এই যে জিওপলিটিক্যাল ব্যাপার নিয়ে আপনার মতামত। চার্টে আসার আগে ছোট্ট একটা কথা বলে নিই, আমার ইন্ট্রাডে কোর্স এফএনও অ্যান্ড স্টক দুটোর উপরেই শুরু হয়ে গেছে এনরোলমেন্ট। এইখানে যখন এই লিঙ্ক থেকে আপনারা অনেকে ভুল করছেন, বেশিরভাগ লোক ঠিকই করছেন, 5% বা 2% লোক যেটা ভুল করছেন সেটা বলে দিই। যে লিঙ্ক থেকে আপনারা যাচ্ছেন, বা গুগল প্লে স্টোরে সঞ্জয় টক্স এই অ্যাপটা ডাউনলোডও করে নিতে পারেন, বা সব থেকে ভালো হয় এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে আমি এই লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই লিঙ্ক থেকেও এই কোর্স এনরোল করে নিতে পারেন বা অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন। সেখানে যাবেন, সেখানে গিয়ে দেখবেন যে গেট দিস কোর্স বলে আছে। 3000 টাকা দেখে লাফাবেন না, 3000 টাকা কোর্স ফি নয়, কোর্স ফি 6000 টাকা। এখানে 6000 টাকা কেটে দিয়ে যে 3000 টাকা লেখা হয়েছে তা নয়, টোটাল কোর্সই 6000 টাকা, আপনার পকেট থেকে 6000 টাকাই যাবে। কেমন? যখন এই গেট দিস কোর্সে ক্লিক করবেন বা আপনার মোবাইলে আসবে বাই দিস কোর্সটা যখন কোর্স ক্লিক করবেন, তখন এখানে দুটো কোর্স ওপেন হবে অ্যাজ আ পপ আপ, স্টক ইন্ট্রাডে অ্যান্ড ফিউচার অ্যান্ড অপশন ইন্ট্রাডে। এই দুটোকে আপনাকে চেক করতে হবে। আপনাদের মোবাইলে হয়তো চেক বক্সটা বাঁ দিকে থাকবে, এই দিকে হয়তো থাকবে, এই দিকে হয়তো থাকবে, সে চেক করবেন। যেই দুটো চেক বক্স চেক করবেন অমনি দেখবেন যে 6185 টাকা হচ্ছে, তারপর প্রসিড টু পেমেন্টে যাবেন। এই দুটো যদি চেক না করা থাকে তাহলে এখানে স্কিপ অ্যান্ড প্রসিড দেখা যায়। স্কিপ মানে আপনি কোনোটাই নিচ্ছেন না, স্টক ইন্ট্রাডেও নিচ্ছেন না, ফিউচার অ্যান্ড অপশনও ইন্ট্রাডে নিচ্ছেন না, তাহলে আপনি নিচ্ছেনটা কি? ওরকম ভাবে বাই করবেন না, ঠিক আছে? এই দুটোকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে 6000 টাকা হবে, 6000 টাকা প্রসিড পেমেন্টে করে নেবেন। যারা হয়তো কয়েকজন, মানে 100 জনের মধ্যে হয়তো দুজন ভুল করে এই 3100 টাকায় স্কিপ অ্যান্ড প্রসিড করে নিয়েছেন, তাদের বলবো তারা আমার টিমের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন, 9900610986। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন, তারা আপনাদের জিনিসগুলো বলে দেবে কি করতে হবে পরবর্তীকালে, ঠিক আছে? যারা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে এনরোলমেন্ট চলছে, প্লিজ এনরোল করে নেবেন। দুটো জিনিসই শেখাবো, এবং 31শে ডিসেম্বর পর্যন্ত কোর্স চলবে। কোর্স শুরু হচ্ছে 14ই সেপ্টেম্বর থেকে, কিন্তু এনরোলমেন্ট এখনই করে নেবেন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে। লিমিটেড সংখ্যক সিট আছে, তার উপর নির্ভর করছে, এনরোলমেন্টটা করে নেবেন। চলুন এবার আসি, ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া আছে। আচ্ছা, এইবার আসি আমার এইখানে। দেখুন, আপনাদের সামনে এই প্রথম লেভেল চেঞ্জ করছি, এই দাগটাকে আমি, এটা উইকলি চার্ট, উইকলির এই যে লো তৈরি করেছে এইখানে আমি নিয়ে এলাম, যেটা 24,350, প্রায় 24,350 প্রায় বলছি, কেন ওই ব্যাপারটা কেন বলছি, উইকলি চার্টে এই ব্যাপারটা এখন কিন্তু সাপোর্ট প্রথম, এইটা যখন হোল্ড করছে তখন কিন্তু একটু ভালো মন করা যায়। যারা স্পেশালি একটু সুইং ট্রেড করেন, পজিশনাল ট্রেড করেন, তাদের জন্য বলছি নিফটির লেভেলে কিন্তু এই ব্যাপারটা একটু ভালো। কনফিডেন্স কখন আসবে? কনফিডেন্স আসবে যখন 24,750 ক্রস করে নিফটি থাকবে, মানে এই যে রেড ক্যান্ডেলটা দেখছেন তার হাই। কেন এই আজকের গ্রিন ক্যান্ডেলটা, এই উইকের গ্রিন ক্যান্ডেলটা ইম্পর্টেন্ট সেটা বলি।
বিগত 6 সপ্তাহ ধরে কিন্তু রেড ক্যান্ডেল তৈরি করেছে, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল। সুতরাং সেটা মার্কেট রিভার্সালের ইঙ্গিত দিলেও দিতে পারে। কখন দিতে পারে? যদি লোটা মার্কেট আর না ভাঙে। লো কি? তাই জন্য এই দাগটা মার্ক করে দিলাম 24,350। যদি লো ব্রেক করে দেয় তাহলে আরো লো এই এত দূর আসার সম্ভাবনা ওপেন হয়ে যাচ্ছে। কিন্তু যতক্ষণ না 24,350 ভাঙছে, ইট ইজ ওয়েল অ্যান্ড গুড। কনফিডেন্স কখন আসবে যে হ্যাঁ একটু সুইং ট্রেড বা একটু আবার অ্যাক্টিভলি ট্রেডে আসা যায়? কখন? 24,750 থেকে কনফিডেন্স বাড়বে। এখনো কি করা যায় না? সঞ্জয় বলছো না, করা যায়, অল্প অল্প করা যায়, অল্প অল্প শুরু করা যায়। 1/3 অফ দ্য পজিশন সাইজ নিয়ে বা 1/2 পজিশন নিয়ে হয়তো শুরু করা যায়। কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না, আমি পার্সোনালি কি করব বা কি করছি তার প্ল্যানটা বলছি। করা যায়, কিন্তু ওই নজর রাখবো 24,350 যাতে না ভাঙে। প্লাস প্লাস উপরের দিকে 24,750 ভেঙে যদি টিকে যায় তাহলে কনফিডেন্সটা বাড়বে, তখন পজিশন অ্যাড বা এসবের দিকে দেখা যায়। কেন একটু কশাস বলছি, মানে পজিটিভ আছি কিন্তু একটু কশাস নিশ্চয়ই সাউন্ড করছি, কেন সেটাও এই ভিডিওতে বলবো, এই ভিডিওতেই লজিকটা বলবো। তার আগে এই যে 6 উইক ধরে নিচে গেছে, তাতে সঞ্জয় টক্স চ্যানেলের, আপনারা যারা চ্যানেলের দর্শক তাদের মনে হয় খুব সুবিধা হয়েছে, আপনাদের বিশেষ কিছু হয়তো যায়নি, কারণ আপনাদের কিন্তু অ্যালার্ট করা ছিল। এইখানে দেখুন 1 মাস আগের ভিডিও, আমি কিন্তু বলেছিলাম নিফটি ইন ক্রিটিক্যাল জোন, ইন্ট্রাডে না সুইং, এই সময় কোনটা ভালো, এবং আমি ওই ভিডিওতে ক্লিয়ারলি বলেছিলাম এই সময় সুইং ট্রেড থেকে আমি বিরত থাকছি। আই অ্যাম শিফটিং মাই মোড ইনটু দ্য ইন্ট্রাডে জোন। এবং যদি আপনি ওই 1 মাস আগে আপনাদের অ্যালার্ট করেছিলাম, এবং 1 মাসের যদি আপনি চার্ট দেখেন বা এই দেখেন, ইন্ট্রাডের জন্য ঠিক আছে মার্কেট, কিন্তু সুইং ট্রেডিং এর জন্য একদমই কন্ডিউসিভ ছিল না। কেন আজকে নিলে কালকে কি হবে কেউ জানতো না, এরকম কিন্তু পরপর নিচের দিকে গেছে নিফটি। ঠিক আছে, আশা করি আপনাদের উপকারে লেগেছে, একটু জানাবেন। এবার চলে আসি চট করে যেটার জন্য বলছি কশাস কেন সাউন্ড করছি তার 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 উপর। যদি আপনাদের রিজনিং এই জিনিসগুলো ভালো লাগে, প্লিজ ভিডিওটাকে লাইক করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব প্লিজ করবেন। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব একবার একটু করে রাখবেন। আচ্ছা, আর আসি যে কেন কশাস সাইন করছি, সেটা হচ্ছে মিড ক্যাপ স্মল ক্যাপ ইন্ডেক্সের যদি উইকলি চার্ট দেখেন, হ্যাঁ 3 সপ্তাহ মানে একটা ফ্ল্যাট ছিল, তারপর পড়েছে, তারপর যে গ্রিন ক্যান্ডেলটা যে হয়েছে সেটা যে এত খুব একটা যে ভালো তা কিন্তু নয়, ওপেনলি বলছি, খুব একটা যে ভালো তা নয়। অ্যাটলিস্ট আগের যে রেড ক্যান্ডেল তার বডিটার উপরেও ক্লোজ দেয়নি, এই উইকটা তো বা টোটালটার উপরে তো যাওয়া ছেড়েই দিন, অ্যাটলিস্ট বডির উপরেও ক্লোজ দেয়নি। তাই জন্য আমি এখনো কশাস ফিল করছি মার্কেটের জন্য। হয়তো এই যে রাশিয়া ইউএস স্টক বা পিএম মোদির স্টকের পর হয়তো মার্কেট আর একটু চাঙ্গা হলো বা একটু বাড়লো নেক্সট উইকে, সেটা আলাদা, তাহলে তো চার্ট অন্যরকম হবে, তখন অ্যানালিসিস হবে। আপাতত যা চার্ট তৈরি হয়েছে তাতে কিন্তু কশাস এখনো থাকার একটু কারণ আছে, পজিটিভলি যাকে কশাস বলে সেই ব্যাপারটা। স্মল ক্যাপ ইন্ডেক্স দেখুন, স্মল ক্যাপ ইন্ডেক্সের অবস্থা আরো খারাপ উইকলি চার্টে, এখনো কিন্তু সেই স্ট্রেংথটা দেখায়নি, যদি বলেন এই রেড ক্যান্ডেলের উপরে এখনো যায়নি। সুতরাং আমি এইসবের জন্য ওয়েট করছি, এটা যদি এসে যায় তখন আমি আবার অল আউট একটু সুইং ট্রেডিং এসবে যাব, নাহলে আপাতত ওই ডে টু ডে বেসিসে যখন যেমন সুযোগ পাওয়া যায় তার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখছি। ওকে, যাই হোক, এই ছিল ব্যাপার। আশা করি আমার উপস্থাপনাটা ভালো লাগলো। আবারও বলছি, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে, এবং সেপ্টেম্বর থেকে পুরো 3 থেকে 3.5 মাস আমি আপনার সাথে এই ব্যাপারে থাকবো, যে কোর্সটা চালু হয়েছে যার মধ্যে স্টক ইন্ট্রাডে অ্যান্ড ফিউচার অ্যান্ড অপশন ইন্ট্রাডে আছে। যদিও এটা ইন্ট্রাডে, কিন্তু এর মধ্যে এমনও টপিক আছে যেটা যারা সুইং ট্রেডিং করেন তাদের জন্যও উপকারে কিছুটা লাগবে। হ্যাঁ, ফোকাসটা ইন্ট্রাডের উপরেই থাকছে, কিন্তু অনেক কমন জিনিস আছে যেগুলো আপনার সুইং ট্রেডিংয়েও সাহায্য করবে, যেমন ট্রেডিং সাইকোলজি যেটা শেখাবো, ট্রেডিং মেন্টালিটি যেটা শেখাবো, যেটা আপনার ট্রেড জার্নালিং থেকে শুরু করে যে ব্যাপারগুলো শেখাবো, যে ডিসিপ্লিনগুলো মেন্টারশিপ আমি দেবো, সেগুলো কিন্তু আপনার ট্রেডিং ডিসিপ্লিন অ্যাজ আ হোল কাজে দেবে। সে আপনি সুইং ট্রেডার হন, পজিশনাল ট্রেডার হন, বা
ইন্ট্রাডে ট্রেডার হন, সবার ক্ষেত্রে কিন্তু কাজে দেবে বলে আশা করি। একদম ডিটেলসে শিখবো, বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আস্তে আস্তে আপনারা আমরা যাব। লাইভ মার্কেটে কিছুদিন ওয়ার্কশপও থাকবে, তাছাড়া নর্মাল ক্লাসগুলো রাতের দিকে হবে, যেখানে জব যারা করেন তারাও আরামসে করতে পারেন। ক্লাস যদি মিস করেন তাতেও অসুবিধা নেই, রেকর্ডিংও থাকবে অ্যাপের মধ্যে, সব কিছু পাবেন, ফুল সাপোর্ট থাকবে। আশা করি আপনারা জয়েন করে নেবেন। আবার বলছি, লিমিটেড সিট, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে 6,185 টাকা কোর্স ফি। আমার মনে হয় না এমন কিছু, যদি দেখেন 3.5 মাসের কোর্সের ফি 6,000, মানে খুবই পার মান্থ খুবই কম টাকা পড়ছে। তবে বলবেন না যে পার মান্থ বেসিসে ইএমআই কি আছে, না ইএমআই নেই, কিন্তু হিসাব করলে ওরকমই আসে। এই ব্যাপারটা মনে হয় কনসিডার করা যেতে পারে। যদি কনসিডার করেন তো জয়েন করে নেবেন। ভালো থাকবেন সবাই। ভিডিওটাকে ভালো লাগলে একটু লাইক করে দেবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।